এই উৎসবে যোগ দেয়া প্রতিযোগীদের ২৫০ মিটারের চেয়ে বেশি কিছু পথ তাদের নিজের স্ত্রীকে কাঁধে নিয়ে অতিক্রম করতে হয়। এ সময় পথটিতে প্রতিযোগীদের জন্য বিভিন্ন হেয়ালিপূর্ণ বাধা অপেক্ষা করে। এসব বাধা পেরিয়ে যিনি সবার আগে গন্তব্যে পৌঁছবেন তিনি বিজয়ী বলে গণ্য হবেন। সবার আগে স্ত্রীকে বয়ে নিয়ে এই পথ অতিক্রম করতে পারলে বিজয়ী প্রতিযোগী পুরস্কার হিসেবে তার স্ত্রীর সমান ওজনের বিয়ার পুরস্কার পান। হ্যালো বন্ধুরা, ঈদ মুবারক। রহস্য বিচিত্রার পক্ষ থেকে সকলের প্রতি রইল ঈদের অনাবিল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আশা করি ভালো আছেন সবাই। বন্ধুরা, বিশ্বায়নের এই যুগে উৎসব এখন আর শুধুমাত্র ধর্ম, সম্প্রদায় কিংবা জাতীয় সীমার মধ্যে সীমাবদ্ধ নেই। তাই ঈদের এই উৎসব মুখর আমেজকে সামনে রেখে পৃথিবীর নানা দেশের বিভিন্ন সময়ে চলতে থাকা অদ্ভুত ও বিচিত্র কিছু উৎসব নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই ইংল্যান্ডের ডেভনের ব্ল্যাকটন গ্রামে প্রতিবছর মে মাসে অনুষ্ঠিত ব্ল্যাকটনস ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ওয়ার্ম চার্মিং নামের এক বিচিত্র উৎসব নিয়ে আলোচনা করা যাক। এই উৎসবে কাউকে ব্যক্তিগতভাবে নয়, বরং দলগতভাবে যোগ দিতে হয়। উৎসবে যোগ দেয়া প্রতিটি দলকে কোনো আবাদযোগ্য জমিতে ১ বর্গমিটার জমি এবং ১৫ মিনিট সময় দেয়া হয়। তারপর সেই জমি হতে তাদের কেঁচো খুঁড়ে বের করতে বলা হয়। তবে এই কাজটি করার জন্য কোনোভাবেই জমি খুঁড়ে কেঁচু বের করা যাবে না, বরং অন্য উপায়ে কেঁচু বের করার জন্য এই ১৫ মিনিটে তারা পৃথিবীর যাবতীয় কৌশলই প্রয়োগ করতে পারবেন। ১৫ মিনিটে যে দল সবচেয়ে বেশি কেঁচু মাটির উপরে নিয়ে আসতে পারবে সে দলই বিজয়ী বলে গণ্য হবে। বন্ধুরা নিশ্চয়ই এই ভেবে অবাক হচ্ছেন যে জমিতে কোনো প্রকার খনন না করে কিভাবে তারা কেঁচু বের করে আনে। তারা জমি থেকে কেঁচু বের করার জন্য কেঁচুকে আকৃষ্ট করতে কেউ কেউ মধুর সুরে বাঁশি বাজান, আবার কেউ বা মাটিতে ড্রাম রেখে প্রচণ্ড শব্দে বাজাতে থাকেন যেন এতে অতিষ্ঠ হয়ে কেঁচুরা উপরে উঠে আসে। কেউ আবার নির্ধারিত ভূমির এক পাশে আগুনের তাপ প্রয়োগ করেন যেন জমির অন্য পাশে কেঁচুরা উপরে উঠে আসে। তাছাড়া অনেকে কেঁচুদের বিভ্রান্ত করার জন্য নির্ধারিত জমিতে ধীরে ধীরে ঝিরিঝিরি পানি বর্ষণ করেন যেন কেঁচুদের কাছে মনে হয় বৃষ্টি নেমেছে। বন্ধুরা, জাপানের টোকিওতে প্রতি বছর এপ্রিল মাসে নাকিসুমো নামের এক অদ্ভুত খেলার উৎসবের আয়োজন করা হয়ে থাকে। আপনারা অনেকেই হয়তো জাপানে দৈত্যাকার সমু পালোয়ানদের কুস্তি খেলার ব্যাপারটি সম্পর্কে কম বেশি অবগত আছেন। তবে এই উৎসবটি দৈত্যাকার সমু পালোয়ানদের কোনো কুস্তি খেলা নয়, বরং নাকিসুমোতে প্রত্যেক সমু পালোয়ানের কুলে অনূর্ধ্ব ২ বছর বয়সী একটি করে শিশু থাকে। খেলার ময়দানে উভয় সুমু তাদের কুলের শিশুটিকে আরামদায়কভাবে ধরে দোল দিতে থাকে, আর রেফারি পালাক্রমে উভয় শিশুর দিকে তাকিয়ে থেকে শিশুকে উদ্দেশ্য করে নাকি নাকি অর্থাৎ কাদো কাদো বলে চিৎকার করতে থাকে। যার কুলের শিশুটি আগে কেঁদে ওঠে তাকে এই খেলায় বিজয়ী বলে গণ্য করা হয়। বন্ধুরা, আপনাদের কাছে এই খেলার উৎসবের ব্যাপারটি অদ্ভুত লাগলেও জাপানিদের কাছে কিন্তু এটি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ তারা বিশ্বাস করে নাকিসুমোতে তাদের শিশুরা কাঁদলে শিশুটির অনাগত জীবনের কান্না তথা দুর্ভাগ্য বিলীন হয়ে সৌভাগ্যের আগমন ঘটে। যদি কোনো শিশু সুমুর কুলে নাই কাঁদে তাহলে রেফারিরা চেহারায় ভয়ানক সব মুখোশ ধারণ করে শিশুটিকে ভয় দেখান, কারণ তাদের এটি বিশ্বাস যে কোনো শিশু ময়দান থেকে না কেঁদে ফিরে আসলে শিশুটির অমঙ্গল হতে পারে। বন্ধুরা, স্পেনের এক বিচিত্র উৎসবের নাম হলো কাস্ট্রিলো ডি মুর্সিয়া। স্প্যানিশ ভাষায় কাস্ট্রিলো ডি মুর্সিয়ার ইংরেজি অর্থ হলো দ্য বেবি জাম্পিং ফেস্টিভ্যাল। এটি স্প্যানিশদের জন্য একটি আনন্দ উৎসবের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান বলেও বিবেচিত। এই উৎসবের মূল আকর্ষণ হলো শয়তানের প্রতীকরূপে ভয়ানক সব মুখোশধারী মানুষজন। তারা মিছিল করে মূল উৎসবে আসার আগে রাস্তায় মানুষকে নানাভাবে ভয় দেখিয়ে থাকে। তবে এই উৎসবের মূল উদ্দেশ্য হলো শিশুদের ভাগ্য থেকে অশুভ শক্তিকে তাড়িয়ে দেয়া। উৎসবের জন্য নির্ধারিত স্থানে রাস্তায় ছোট ছোট বিছানা করে শিশুদের শুয়ে রাখা হয়। তারপর ছোট ছোট বিছানায় থাকা শিশুদের উপর দিয়ে মুখোশধারীরা লাফিয়ে লাফিয়ে পার হয়ে যায়। তাদের এমনটি করার অর্থ হচ্ছে যেন অশুভ কোনো শক্তি শিশুদের না ছুঁয়ে চলে যায়। বন্ধুরা, ফিনল্যান্ডে উদযাপিত হওয়া একটি বৈচিত্র্যময় উৎসবের নাম হলো ইউকুনকান্তো। ফিনল্যান্ডের সংকাজারভিতে প্রতি বছর অক্টোবর মাসে এই ইউকুনকান্তো বা ওয়াইফ ক্যারিং কম্পিটিশন উৎসবটি উদযাপিত হয়। ১৯৯২ সাল থেকেই ফিনল্যান্ডে অদ্ভুত এই অনুষ্ঠানটি একটি বিশেষ উৎসব হিসেবে উদযাপিত হয়ে আসছে। এই উৎসবে যোগ দেয়া প্রতিযোগীদের ২৫০ মিটারের চেয়ে বেশি কিছু পথ তাদের নিজের স্ত্রীকে কাঁধে নিয়ে অতিক্রম করতে হয়। এ সময় পথটিতে প্রতিযোগীদের জন্য বিভিন্ন হেয়ালিপূর্ণ বাধা অপেক্ষা করে। এসব বাধা পেরিয়ে যিনি সবার আগে গন্তব্যে পৌঁছবেন তিনি বিজয়ী বলে গণ্য হবেন। সবার আগে স্ত্রীকে বয়ে নিয়ে এই পথ অতিক্রম করতে পারলে বিজয়ী প্রতিযোগী পুরস্কার হিসেবে তার স্ত্রীর সমান ওজনের বিয়ার পুরস্কার পান। বন্ধুরা, থাইল্যান্ডের এমনই আরও একটি বৈচিত্র্যময় অনুষ্ঠানের নাম হলো মাঙ্কি বুফে।
1989 সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অদূরে অবস্থিত লুপবুরি নামের একটি ছোট শহরের ছোট প্রাকৃতিক বনে প্রায় হাজারখানেক বানরের বসবাস ছিল। শহরটি অত্যন্ত মনোমুগ্ধকর সুন্দর হলেও তখনও এই স্থানটিতে পর্যটন শিল্প গড়ে ওঠেনি। সাধারণত পর্যটনকে জনপ্রিয় করতেই সেই শহরে বসবাসকারী স্থানীয় এক ধনী ব্যবসায়ীর মাথায় এক নতুন বুদ্ধি খেলে গেল। তিনি সে বছর নভেম্বর মাসে শহরের হাজারখানেক বানরের জন্য মাঙ্কি বুফে নামের এক বিশাল বুফের আয়োজন করেন। প্রথম বছরেই বাজেমাত করল মাঙ্কি বুফে। পরের বছর থেকেই মাঙ্কি বুফেতে বিনিয়োগকারী উদ্যোক্তা আর দর্শকদের সংখ্যা বাড়তে থাকলো। 2000 সালে পা দিতে দিতেই এই অনুষ্ঠানটি একটি জনপ্রিয় উৎসবে পরিণত হলো। অথচ প্রথমবার এই অনুষ্ঠানের আয়োজনকারী সেই ব্যবসায়ী নিজেও হয়তো কখনো ভাবেননি যে তার সেই অদ্ভুতুরে কাজটি একসময় জাতীয় উৎসবে পরিণত হবে। বর্তমানে শহরটিতে প্রায় 2 থেকে 3 হাজার বানর বসবাস করে। প্রতি বছর নভেম্বর মাসের প্রথম সপ্তাহের যে কোনো একদিন এই অদ্ভুত উৎসবটি উদযাপিত হয়। উৎসবটিতে বানরদের খাবার জন্য 50 প্রকারের ফলমূল সহ বিভিন্ন কেক, চকলেট ইত্যাদি সাজিয়ে দেয়া হয়। একদিকে উৎসবমুখর পরিবেশে বানররা মাঙ্কি বুফে উপভোগ করে, আরেকদিকে স্থানীয়রা বানরের মতো সেজে নৃত্য পরিবেশন করে। এভাবে আনন্দঘন পরিবেশে প্রতি বছর উৎসবটি আয়োজিত হয়ে থাকে। বন্ধুরা, এবারে কানাডায় অনুষ্ঠিত হেয়ার ফ্রিজিং ডে নামে আরও একটি অদ্ভুত উৎসবকে নিয়ে আলোচনা করা যাক। এই হেয়ার ফ্রিজিং ডে শুধু অদ্ভুত আর বিচিত্র এক উৎসবই নয়, বরং এটি কিছুটা কষ্টদায়কও। বিশেষ করে যাদের শীত সহন ক্ষমতা কম তাদের জন্য এই উৎসবটি একেবারেই অনুপযোগী। তথাপি এই উৎসবের জনপ্রিয়তা আকাশছোঁয়া। কানাডার তাখিনি নামক স্থানে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই উৎসবটি অনুষ্ঠিত হয়। এই উৎসবটি কিভাবে উদযাপন করা হয় এবার সেটি নিয়েই কথা বলা যাক। এই উৎসবে অংশগ্রহণকারীকে সে সময় হিমাঙ্কের নিচের তাপমাত্রা অর্থাৎ -5 ডিগ্রি থেকে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুলের জলে দাঁড়িয়ে থাকতে হবে। বাইরের আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা হলেও পুলে কিন্তু আরামদায়ক গরম পানি দেয়া থাকে। এর মাঝে ডুবে থাকতে বরং আরামই লাগবে। তবে অংশগ্রহণকারীকে যা করতে হয় তা হলো কেবলমাত্র একবার পানিতে ডুব দিয়ে চুলগুলো ভালোমতো ভিজিয়েই সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হয়। তারপর এত নিম্ন তাপমাত্রায় ভেজা চুল নিয়ে দাঁড়ানোর কয়েক মুহূর্ত পরেই দেখবেন অংশগ্রহণকারীর চুলের পানি জমে বরফে পরিণত হয়ে যায়। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের এমনই আরও একটি বৈচিত্র্যময় ও অদ্ভুত অনুষ্ঠানের নাম হলো বার্নিং ম্যান ফেস্টিভ্যাল। এই অনুষ্ঠানে মরুভূমির একটি নির্দিষ্ট স্থানকে মাত্র 1 সপ্তাহের জন্য একটি জাঁকজমকপূর্ণ শহরে পরিণত করা হয়। যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের ব্ল্যাক রক মরুভূমিতেই এই উৎসবটির আয়োজন করা হয়। প্রতি বছর গ্রীষ্মের শেষ অংশে টানা 8 দিনের জন্য জনমানব শূন্য ব্ল্যাক রক মরুভূমির একটি ছোট্ট অংশ এই সময়ে জনাকীর্ণ আর কোলাহলপূর্ণ এক ছোট্ট শহরে পরিণত হয়। শিল্প, সত্তা, স্বাধীনতা আর আত্মনির্ভরশীলতার প্রতীক হিসেবে এই উৎসব 1986 সাল থেকে নিয়মিত পালিত হয়ে আসছে। নানা পেশা ও বর্ণের মানুষ এ সময় কর্মব্যস্ত জীবন থেকে কিছু সময়ের জন্য অবসর নিতে নেভাডার মরুভূমিতে জড়ো হন। 1 সপ্তাহের জন্য এখানে মোটামুটিভাবে একটি শহর গড়ে ওঠে, যেখানে মানুষ চেনা অচেনা সকলের সাথে সদ্ভাব বজায় রেখে পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। আর এ সময়টিতে সকলে মিলে নানা রকম পশু পাখি ও অন্যান্য প্রতিকৃতি তৈরি করে। নির্ধারিত সময় পর যখন মানুষজন নেভাডা ছেড়ে চলে যান তখন সব ধরনের ময়লা আবর্জনা আর অপ্রয়োজনীয় জিনিসপত্র পরিষ্কার করে স্থানটিকে ঠিক পূর্বের মতো করে রেখে যান। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।